বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, মব জাস্টিস চলছে, ঐক্য একেবারেই বিনষ্ট হয়ে গেছে বলতে পারেন, যে যেখানে জাতীয় একটা ঐক্য ছিল 5 আগস্টের সময়, পরবর্তীতে এখন সেটা বিরোধের রূপ নিয়েছে। তো আসলে এই সার্বিক বিষয়টাতে ব্যর্থতা, এই ব্যর্থতা আসলে কার? এখানে বিষয়গুলো তো অনেকগুলো। ঐক্য যেটা শুরু করবো আজকের ঘটনা দিয়ে ভাই, শুরুটা করে আজকের ঘটনা একেবারেই আজকে যেটা খুব আলোচিত, একটি প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে থেতলে বিবস্ত্র করে খুন করার পরে তার উপর দাঁড়িয়ে আবার নৃত্য করা। খুব রিসেন্টলি যুবদলের একজনকে খুন করা হয়েছে। দেশে একটা সরকার আছে না, সরকারের কি কাজ? আমার সিম্পল কোশ্চেন, সরকার আছে কিনা? সরকার তো একটা, নিঃসন্দেহে সরকার। সরকারের কি কাজ? এই ব্যাখ্যাটা দেন আপনি আমাকে। এই ব্যাখ্যাটা যদি খুঁজেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিরকম ভাই বলেন তো একটু। বাহ, সরকার কেন এটা করতে দিচ্ছে? এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিক ঘটনা। অনেক দিন ধরে তো অনেক কিছু ঘটতেছে। পটিয়ায় যে ঘটনা ঘটলো, পাটগ্রামে যে ঘটনা ঘটলো, এগুলো সরকার ঘটতে দিল কেন? এবং এই প্রত্যেকটা ঘটনার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন, এই সরকার প্রমাণ করেছে যে তারা বলতে চেয়েছে যে আমরা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি একজন লোককে যা কিছু বলে মারো, তোমার কেউ কিছু বলবে না। একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে, তাকে পুলিশ দাঁড়ায় আছে পাশে, তার গলার মধ্যে গালের মধ্যে আপনি জুতার বাড়ি মারতেছেন। লোকটা খুব খারাপ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি মারতেছেন, পাশে পুলিশ দাঁড়ায় থাকে কিভাবে? তাকে কি পুলিশ ফেরানোর চেষ্টা করছে? যদি এমন হতো সে ফেরানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই, তখন আমি বলতে পারতাম। যদি এমন হতো যে কোথাও চাঁদাবাজি সারা দেশে চলছে, এবং আমার ধারণা চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, এর 80% করতেছে বিএনপির লোকজন অথবা বিএনপির নামধারী লোকজন। এটা আমার ধারণা, আমার ধারণা ভুল হতে পারে, আমি এইভাবে দেখি। যদি 80% ক্ষেত্রে চলে, কোথাও কি এমন ঘটেছে যে পুলিশ কাউকে ধরে নিয়ে গেছে, বিএনপি মিছিল করে তাকে ছাড়াই নিয়ে আসছে? কোথাও এমন হয়েছে পুলিশ থানাও ঘেরাও করে তাকে নিয়ে আসছে? হ্যাঁ, পাটগ্রামে কিন্তু হয়েছে, পাটগ্রামে ওইটাই হয়েছে, পাটগ্রামে ওইটাই হয়েছে, আমি পাটগ্রামে ওইটাই হয়েছে। তো আপনি এগুলিকে করতে দিচ্ছেন কেন? কেন দিচ্ছেন? আপনি ভয় পান, আপনি ওদেরকে ভয় পান, আপনি এদেরকে ভয় পান, বিএনপিকে ভয় পান, এনসিপিকে ভয় পান আপনি। এখন আপনি বলতেছেন যে পুলিশের মনোবল নাই। মনোবল নাই কেন? মনোবল কেন নাই? নিচে হাত দিয়ে দেখছেন মনোবলটা কেন নাই? আপনি প্রথমেই বললেন যে পুলিশ যা হত্যা হয়েছে এটা কোনো বিচার হবে না। তাহলে আমার পাশের লোকটা মারা গেছে, তার হত্যার কোনো বিচার হবে না? ওই লোকের ফ্যামিলি নাই? ওই ফ্যামিলির লোকজন রাস্তায় নাই এখন? আপনি ওখানে বিচার, আপনি বলতে পারতেন যে আমরা বিচার করব। বিচার মানেই কিন্তু ফাঁসি না। বিচার মানে তার মৃত্যুটা জাস্টিফাইড ছিল কি ছিল না এটা প্রমাণ করা। আপনি বিচারই করতে দিবেন না, তারপরে আপনি আশা করবেন যে এই লোকটার মধ্যে মনোবল জাগ্রত হয়ে যাবে। কেন আশা করবেন? এটা কি রোবট না মানুষ? মানুষ রে ভাই, তার কলিগ মারা গেছে, আপনি বলে দিয়েছেন যে তোমার হত্যার কোনো বিচার হবে না। সে ভিতরে ঝামেলায় যাবো কেন? সিম্পলি যাবে না। আপনি এখন বলেন তাহলে আমি এক কাজ করি, পুরা পুলিশ বাহিনী ফেলাই দেই, দেন ফেলাইয়া, পারলে দেন, অসুবিধা তো নাই কোনো। দিয়ে সম্পূর্ণ নতুন নেন, নতুন যাদেরকে দিবেন তাদেরকে আবার আরেক দল এসে ফালাবে, এগুলি চলবে? একটা রাষ্ট্রের কি এটা কোনো ক্যারেক্টার হতে পারে? আপনার অনুমতি নিয়ে একটু প্রশ্ন করি, বলেন, আপনি অ্যাঙ্কর, আপনি বলবেন না, প্রশ্ন করি যেহেতু ভাই, এই গালিব ভাষার কথা হচ্ছে যে একটা অভ্যুত্থানের সময় যেখানে পুলিশ একেবারে প্রথমে, যাকে পুলিশকে তো আন্দোলনকারীরা প্রথমে একেবারে তাই তো সামনে ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু পুলিশ সামনে, সেই পুলিশকে হারিয়ে দিয়েই কিন্তু এই অভ্যুত্থান। তো পুলিশের মনোবল তো সেদিনই ভেঙে গেছে। তো এই পুলিশকে দিয়ে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? যদি ওই প্রশাসন, যদি হাসিনার প্রশাসন দিয়ে দেশ চলতে পারে, চলতেছে না, এটাকে চলা বলছেন ভাই? কেন, কি বলবো এটাকে চলছে? এই ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করুন তো দেশ চলছে কিনা। তাহলে লোকে ওটাকে কি বলে, আরো 5 বছর থাকেন, আপনি যে ভালো করে চালাচ্ছে না বলছে না, আপনি কি বলবেন? আমি একটা সিম্পল উদাহরণ দিই। আপনি যখন মানে চুজ অ্যান্ড পিকের ব্যবস্থা করবেন, তখন সমস্যাগুলো হতে থাকবে। আপনি এক একজনের জন্য এক এক নিয়ম করবেন, সমস্যাগুলো হতে থাকবে। গ্রামাঞ্চলে কে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল, তারা যে আপনি মব করে তার বাড়ি ভাঙতেছেন না। আমি একটা সিম্পল উদাহরণ বলি, এই যে এলজিইডি একটা পজিশন আছে, এলজিইডি যে চিফ ইঞ্জিনিয়ার, সে লোক কি এই বঙ্গবন্ধু প্রকৌশল ছিল না, লিডার ছিল না?
তো তাকে আপনি রাখলেন কেন? তাকে আপনি প্রমোশন দিয়ে চিফ ইঞ্জিনিয়ার বানালেন কেন? তাই সাচিবের একজনকে বানাচ্ছেন না কেন? আবার তার নিচের একজনকে আপনি সরাই দিচ্ছেন। তো এখন বিষয়টা হলো কি, কার কাছ থেকে আপনার কার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন, এটা ডিপেন্ড করতেছে। এটা ডিপেন্ড করতেছে না এই যে রূপপুর পারমাণবিক যেটা কেন্দ্র আছে, এখানে এখন যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, এই ব্যক্তি নিয়োগ হয়েছে কবে? আওয়ামী লীগ আমলে। তাহলে মাঝখানে এই আজকে থেকে 2 মাস আগেও সে 6টা দায়িত্ব ছিল একা। ফিনান্সের দায়িত্বে সে, অমুকের দায়িত্বে, সব দায়িত্ব সে। তো সে দেখাচ্ছে আমি সব সাফ করতেছি। তো তুমি করতে গেলা সচিব, আপনি কতগুলি সচিব চান? আওয়ামী লীগ আমলে ছিল। তো তাদের দিয়ে আপনি চালাতে পারছেন, তারাই তো অর্ডার করছে। তো বিষয়গুলো কি জানেন? হ্যাঁ, বিষয়গুলো হলো দেখেন, এরা বলবে, এদেরকে জিজ্ঞাসা করেন, এরা বলবে আমি কি করবো, আমি তো অর্ডারলি ছিলাম। আসলে অর্ডারলি ছিল, আসলেই অর্ডারলি ছিল। ধরেন এই অফিসের আপনি সিইও হয়ে গেছেন, আগের যে সিইও ছিল ওই তার যে পিয়ন ছিল তারা খুব আদর করতো। আপনি সিইও হতে গিয়ে আপনি ওই পিয়নকে যে চা খাবেন না? এরা আসলেই অর্ডারলি ছিল। শেখ হাসিনা 15 বছরে এই দেশটাকে এমন একটা দেশ, এমন একটা সিস্টেমে বানিয়ে ফেলেছিল যে ওখানে সে একা প্রায় ঈশ্বর। সে নিজেকে ঈশ্বর মনে করতো এবং সেরকম সে আচরণ করতো। যারে তারে আইনা এক একটা পদ দিয়ে দিত। সিম্পল ছিল, খুবই সিম্পল ছিল। দায়িত্ব নেওয়ার পর প্রথম দায়িত্ব ছিল, আমি মনে করি যেটা দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেক্রেটারি, বাংলাদেশের সেক্রেটারি হলো গিয়ে আপনার একটা পলিটিক্যাল পোস্ট। যে যাই বলুক, এটা আমি জানি, সেক্রেটারি পলিটিক্যাল পোস্ট। আপনি সবগুলি সেক্রেটারিতে একদিনে বাদ দিতে পারতেন, একদিনে। থার্ড কিংবা যাকে নেবেন তারাও তো তারাও ছিল, আমি বলি আপনাকে। কিন্তু ওই থার্ড বা সেকেন্ড বা ফোর্থ পর্যন্ত না, আমি বলি আপনাকে, শুনুন, সবই ঠিক আছে, কিন্তু ওইগুলি কিন্তু গড্ডার লিগে প্রভাবে গা ভাসাচ্ছিল। ওরা দেখাচ্ছিল যে আমি এটা না করলে হবে না। এইটা মেজার করবো কিভাবে? যে এটা মেজার করবেন আপনি, বলি আপনাকে, যখন আপনি মাথাটা কাটে ফেলাবেন তখন বাকি সবার মধ্যে একটা শিক্ষা হয়ে যাবে যে এটা করলে পরে আমার তো যাবে। কিন্তু আপনি তো তা করেন নাই। আপনি কে আপনার সুমন্দির ছোট ভাই তাকে রাখছেন, কে আপনার মেয়ের জামাইয়ের বন্ধু, তা আপনি কয়টা উদাহরণ চান? আওয়ামী লীগ আমলে মন্ত্রীর পিএ ছিল, বর্তমানে এক উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু, সে এখন ডিসি হয়ে গেছে। আপনি কয়টা এক্সাম্পল চান? কেন উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু? সে যে 15 বছর একটা মন্ত্রীর পিএ ছিল, এটা কোনো ফ্যাক্টর না, হচ্ছে না দেশে। তো আপনি যখন শুনেন, মাথা যদি পচে যায় নিচের দিকে আপনি অত কিছু আশা করতে পারেন না। আজকে দেখেন এতগুলি পুলিশে আপনি বাড়লেন, পুলিশের কোনো ইন্ডিয়ামিটি হলো, পুলিশের কোনো বিচার হবে না, হ্যাঁ হবে না। তো এই পুলিশে এই যে গুলি করছে, রাজসাক্ষিত হয়ে গেছে একজন, অত কিছু হবে না, হবে না তো রাজসাক্ষী কিছু। একটু গালিব ভাই কাছে, গালিব ভাই কি বলবেন? না, আমি একটু ওনার পয়েন্টে বলি যে কয়েকটা জায়গায় আমি অ্যাগ্রি করি। একটা জায়গা হলো যেখানে মাসুদ ভাই বলতেছেন যে এই সরকারের শুরুতে তার যে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল এবং সেইখানে একটা কনসিস্টেন্সি থাকা, যে আপনি পিক অ্যান্ড চুজ করবেন না, আপনি বায়াসড হবেন না, এই জায়গাটা আমি অ্যাগ্রি করি। সেকেন্ড, আরেকটা জায়গায় খুব একটা স্ট্রং পয়েন্ট মাসুদ ভাই বলছে, সেটা হলো যে আপনি যদি কিছু লোককে শাস্তি দেন, তাই না, তাহলে দ্যাট উইল সেট অ্যান এক্সাম্পল। দেখেন, আমরা যখন সমাজে শাস্তির ব্যবস্থা করি অপরাধের কারণে, তখন একটু দুইটা ফিলসফি থাকে। একটা ফিলসফি হলো জাস্টিস, যে একজন লোক হচ্ছে ডেপ্রাইভড হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, আমি যে অন্যায় করছে তাকে শাস্তির মধ্য দিয়ে আমি তার জন্য জাস্টিস এনশিওর করতেছি। এটা হলো একটা ডাইমেনশন। আর একটা ডাইমেনশন হলো যে আমি এটার মধ্য দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে চাই, যাতে করে সমাজের অপর মানুষ এটা দেখে ভয় পায়, তারা যেন অন্যায় না করে। কারণ এই কারণে ধরেন আপনি 100% সবাইকে তো শাস্তি দিতে পারবেন না, সিস্টেমের মধ্যে দিয়ে কেউ বাইরে যাবে 10%, 5%, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি বড় বড় কতগুলো এক্সাম্পল তৈরি করতে পারেন, তাহলে বাকিরা এখান থেকে একটা লেসন নেবে। তাহলে এই সরকারের একেবারে শুরুর দিকে আপনার হচ্ছে আমলাতন্ত্রে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল, জুডিশিয়ারিতে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল, পুলিশে কিছুটা ম্যাসিভ পরিবর্তন বাই ডিফল্ট হয়েছে, পলায় টলায় গেছে তো অনেকে, সেই কারণে হয়েছে, কিন্তু অল্টারনেটিভ লিডারশিপ ভালো হয় নাই। এই জায়গায় আমি ওনার সমালোচনাকে 100% এগ্রি করি। কিন্তু একটা জায়গায় আমি মনে করি যে মাসুদ ভাইয়ের যে ফ্রেমিং, সে ফ্রেমিংয়ের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আপনি যখন টোটালি সরকারকে রেসপন্সিবল বলতেছেন, তখন আপনি আন্ডারমাইন করতেছেন যে এর আগের 16 বছরে শেখ হাসিনার সরকার যে ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা তৈরি করছে, সেখানে আমাদের সকল ইনস্টিটিউশনের 12টা বাজায় দিয়ে গেছে, তাই না? তার গভর্নমেন্টে আপনার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ, বিজনেসম্যান,
পলিটিক্যাল পার্টিস সব এক বিন্দুতে এসে দাঁড়াইছে। উনি বললেন যে প্রায় মানে ক্ষমতাবান সৃষ্টিকর্তা মতো ঈশ্বরের মতো ক্ষমতাবান ছিল, এ কথা তো সত্য। এবং এর মধ্য দিয়ে যে সিস্টেম তৈরি হয়েছে সেই সিস্টেমকে রিবিল্ড করাটা একটা অত্যন্ত কষ্টকর কাজ। যে আপনি যদি সেই রিস্ক ফ্যাক্টরটাকে অ্যানালাইসিস না করে বর্তমান সরকারকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন এবং তাকে একটা স্বাভাবিক সরকারের মতো আপনি রেটিংয়ের অ্যাগেনস্টে জাজ করেন, তাহলে আমি মনে করি সেটা ফেয়ার হয় না। এই জায়গাটাতে আমি মনে করি যে এই ফ্রেমিংটা ঠিক না। যদি আমরা আমাদের টোটাল ফোকাসটা মনে করি যে সরকারের পারফরমেন্সের জায়গাটা আমি নিয়ে যাব, ফ্রেমিংটা এই জায়গা থেকে আসা দরকার যে আমরা একটা ভঙ্গুর, যেখানে আমার কোনো ইনস্টিটিউশন কাজ করতেছে না, সেখান থেকে আমরা বিল্ড আপ করতেছি। এবং তার যে পজিটিভ দিকগুলো, যেমন একটা পজিটিভ দিক দেখেন, আজকে ঐক্যমত্য কমিশনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হইতেছে। বাংলাদেশে লাস্ট কবে আপনি এইভাবে রাজনৈতিক দলগুলো একসাথে আলাপ আলোচনা করে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে কিছুটা আগাইছে? এক্সাম্পল তো আমাদের নাই। তো এই যে একটা অসাধারণ কাজ হইতেছে, এটাকে আমাদেরকে কংগ্রাচুলেট করতে হবে। বাট হ্যাভিং সেইড দ্যাট, যে এই ফ্রেমওয়ার্কের ব্যাপারে আমার ডিসঅ্যাগ্রিমেন্ট আছে, কিন্তু ওনার বাকি যে পয়েন্ট, যে এই সরকার যেই ম্যাসিভ পরিবর্তনের প্রয়োজন ছিল সেটাকে সিস্টেম্যাটিকলি, ইম্পার্শিয়ালি এক্সাম্পল সেট করার মতো লেভেলে করতে পারে নাই, এই সমালোচনার ব্যাপারে আমি এগ্রি করি।